গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সকালবেলাতেই মামার বাড়ি থেকে ফ্রেশ হয়ে চা খেয়ে বেরিয়ে পড়লাম। হাঁটা পথেই 2 মিনিটেরই রাস্তা, একদম সামনাসামনি কাকা শ্বশুরের বাড়ি। তো ওখানে আমরা চলে এলাম। রাতে যেহেতু মামার বাড়িতে শুয়েছিলাম, তো তাই সকাল সকাল ওখান থেকে উঠে চলে এসেছি কাকার বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে যাব, সেজন্য একবারে রেডি হয়েই এসেছি। তো এদিকে এসে দেখছি সকালবেলায় বাইরে সবাই বসে আবার চায়ের আড্ডা হচ্ছে। তো এখানে আসার পরে দিদি দিল চা। চা খেতে খেতে গল্প হচ্ছিল সবার সঙ্গে। এদিকে শাশুড়ি মার সঙ্গে বসে একটু গল্প করছিলাম। তারপরে যেহেতু আমরা বেরিয়ে যাব আর শাশুড়ি মা পরে যাবে, তো কাকার গাছের থেকে কিছু লেবু পেড়ে নিলাম, কাগজি লেবু। আর এই লেবু খেতে তো ভীষণই ভালো লাগে। তারপরে গাড়ি ছিল বাবার বাড়িতে, এখানে ব্যাগ ট্যাগগুলো একটু প্যাক করে নেওয়া হচ্ছে ঠিকঠাক করে। আর আমরা এখন যেহেতু যাব রায়গঞ্জে, মানে শ্বশুর বাড়িতে একটু যাব। আজ আমাদের 3-4 বারেরও বেশি ব্রেক জার্নি হতে চলেছে, যেহেতু রায়গঞ্জে একটু ঢুকতে হবে, অনেকদিন আসা হয় না শ্বশুর বাড়িতে। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, আর বাইরে রোদও ওঠেনি। রাস্তা দিয়ে আস্তে আস্তে বড়মশাই বললো, চলো তোমাকে একটা ভালো দোকানের চা খাওয়াবো। এখানে নাকি ওরা আগে খুব আড্ডা দিত। এখন আমরা আছি কুলিক ফরেস্টের সামনে, আর এখান থেকে চা নিয়ে নেওয়া হলো। চা, বিস্কুট আর একটু কেক খেয়ে নিলাম। সকালে এই সমস্তই আজকে উল্টোপাল্টা খাওয়া হচ্ছে। তো এই কুলিক ফরেস্ট আমার শ্বশুরবাড়ির এত কাছেই, তবে এখনও আসার সৌভাগ্য হয়নি বা সময় সুযোগ কোনোটাই হয়নি। এই দেখো গাছগুলোর ওপরেই সব পাখিগুলো কি সুন্দর বসে আছে, আর ক্যামেরা থেকেও বেশি চোখে দেখতে ভালো লাগছে। তাই বড়মশাইকে বললাম পরবর্তীতে রায়গঞ্জে এলে অবশ্যই করে একবার ফরেস্টে আসবো। তো এখান থেকে আবার আমরা রওনা দিয়ে দিলাম। আর এই জায়গাটা এসে কি ভালো লাগছে, এত ঠান্ডা এখানে, কারণ প্রচুর গাছপালা আর গাছের নিচে অবশ্যই ঠান্ডা তো থাকবেই। প্রকৃতির মাঝে হাওয়া খেতে খেতে চলে এলাম রায়গঞ্জ টাউনে। তো এখন এখান থেকে সোজা যাব শ্বশুর বাড়িতে। আর এই দেখো চলে এসেছি। আর এই যে আমার শ্বশুরমশাইয়ের কোলের ওপর উঠে পড়েছিল এই যে বিল্লিটা, মানে সুন্দরী। ও শ্বশুরমশাইকে দেখলেই হয় ভীষণ মানে আদুরে। তো কোলের মধ্যে উঠে বসেছিল, তো শ্বশুরমশাই এখানে আবার এনে রেখে দিল। আর এইদিকে ওর আবার একটা বুনু হয়েছে, তো তাকে নিয়ে খেলাধুলা চলছে। তো এসে রান্নাবান্না করলাম, কারণ দুপুরে খাওয়া দাওয়া করে নেব আমরা, তারপরে এখান থেকে বেরোবো। আর আজকে এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো। এখন একটুখানি ফ্রেশ হয়ে টেবিল ফ্যানের সামনে বসে হাওয়া খাচ্ছি। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে গরমের জন্যই প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তড়িঘড়ি করে আবার বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আবার রাতের ট্রেন রয়েছে, আমরা যাব কলকাতা। তো বাড়ি থেকে বেরিয়ে কিছুটা রাস্তায় এসে একটা দোকানে দাঁড়ালাম, এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য, কারণ এত পরিমাণে গরম পড়েছে না, একটু মনে হচ্ছে ঠান্ডা খাই। আমি সাধারণত কোল্ড ড্রিঙ্কস এত পছন্দ করি না, তবু ছোট্ট একটা নেওয়া হলো, দুজনে মিলে হাফ হাফ করে খেয়ে নিলাম। আর এটা খাওয়ার পরে একটু ভালো লাগছে। আর তারপরে যেহেতু অনেক তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, খাওয়া দাওয়া তো সেভাবে এখনো হজমও হয়নি, সেজন্য একটু খেয়েও নিলাম যাতে পেটটা একটু হালকা হালকা লাগে। তারপর আবার বিকালের হাওয়া খেতে খেতে চললাম মালদার দিকে। আজকে যেহেতু আমরা আবার কলকাতায় যাব, সেজন্য মনের মধ্যে তো একটা তাড়াহুড়ো কাজ করছেই। মানে বাড়িতে গিয়ে, মানে রুমে গিয়ে আমাদের আবার ব্যাগ গোছাতে হবে, কারণ পুরোপুরি কমপ্লিট ব্যাগ গোছানো এখনো হয়নি। কিছুটা এগিয়ে রেখে এসেছিলাম, আর কিছুটা তো এখন বাকি আছে। তো কোথাও যাওয়ার হলে তো এরকম টেনশন কাজ করেই। রাস্তায় যেতে যেতে এদিকে আলমপুরের দিকে চারিপাশে আম নিয়ে বসে আছে আম বিক্রেতারা। তো এখান থেকে কিছু আম নেবো, সেজন্য আমগুলোকে আমরা দেখছিলাম। তো কয়েকটা দোকান ঘুরে দেখে, বিশেষ করে বড়মশাই ভালো করে দেখে শুনে আম নিল, কারণ শ্বশুরবাড়িতে সে আম নিয়ে যাবে বলছে। তো যেহেতু 2 দিন বাদেই ষষ্ঠী, আর আমরা ষষ্ঠীর মধ্যেই যাচ্ছি বাড়িতে, আর সেই কারণেই আম নিয়ে যাওয়া। দেববাবু দিকে একটা আম টেস্ট করেও দেখলো, দোকানদার দাদা দিয়েছে আম টেস্ট করতে, বললো ভীষণই ভালো আর মিষ্টি। আর এদিকে 10 কিলো মতো আম নিয়ে নিয়েছে, শ্বশুরবাড়িতে সে নিয়ে যাবে। আমি বললাম মাথায় করে নিও, অনেকটা তো ব্যাগ বড় হয়ে গেছে। চলে এসেছিলাম রুমে, আর এসে যেদিকে ট্রলিটা গোছাতে শুরু করেছি, অনেক কিছু এলোমেলো হয়েছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। রুমে পৌঁছাতে বেজে গেছিলো 4টে, আর তারপরে ঘরে তো কত কাজ থাকে, গুছিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন কিন্তু বেজে গেছে প্রায় 8টা, আর একটু বাদেই আমাদের গাড়ি আসবে। আমাদের ট্রেন ছিল 9টার সময়। তো আমরা সন্ধ্যাবেলাতে চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ডিনারটা ট্রেনেই সারবো। তো আমরা এখন গাড়ি করে চললাম, মালদা স্টেশনে চলে এসেছি। মালদা স্টেশনে রাতের দিকে তো এদিকে আসা হয় না, এই সাইডটা নতুন করেছে, আর এটা দেখে
দেখতে বেশ ভালো লাগছে রাত্রেবেলাতে, বেশ চারিদিকে আলো ঝলমল করছে, একটা অন্যরকমই লাগছে। তো আমরা এখন একটু দাঁড়িয়ে দেখছিলাম ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেবে, তো সেটা দেখেই এখন আমরা যাব ওপারে। 10 কিলো আমের ওজন কিন্তু খুব কম নয়, আর সিঁড়ি দিয়ে ওঠাতে গেলে আরও বেশি কষ্ট হয়। তো ব্রিজের ওপরে দাঁড়িয়েছিলাম আমরা, একটু কষ্ট হয়ে গেছে স্বাভাবিকভাবেই। তো তারপরে ট্রেনের টাইমও হয়ে গেছে প্রায়, আর ট্রেন আমাদের দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমাদের কামরাটা ছিল একটু সামনের দিকে। হেঁটে চলেও এসেছি আমরা, আমাদের সিটে জায়গা মতো বসেও পড়েছি। আমাদের এই সাইড আপার ছিল একটা, আর মিডিল আপার ছিল। যেহেতু সাইডের কোনো লোক এখনও ওঠেনি, সেজন্য আমরা দুজনেই বসেছিলাম একবারে ডিনার করে তারপরে আমাদের যার যার সিটে আমরা শুয়ে পড়বো। কারণ রাত্রেবেলা তো আর কোনো কাজ নেই, বাইরে ভিউ দেখানোরও কিছু নেই। তো ট্রেন টাইম মতো ছেড়ে দিয়েছে। তো চলো এখন আমরা চললাম কলকাতার পথে। নিজের বাড়িতে যাওয়ার আনন্দটা সবসময় অন্যরকমই হয়, আর অনেক দিন পরেই আবার যাচ্ছি বাড়িতে। ডিনারটা আসার পথেই নিয়ে আসা হয়েছিল দোকান থেকে। এদিকে পনিরের একটা সবজি নেওয়া হয়েছে আর রুটি নেওয়া হয়েছে। তো দুজনে মিলে খেয়ে নিলাম। বড়মশাই এদিকে খাচ্ছে, আর টেস্টটা ছিল সত্যি খুবই ভালো। তবে আর কি, আজকের মতো ভিডিওটা ছোট্টই রাখলাম। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।